দেশ জুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আইন শৃঙ্খলার দায়িত্বে আনসার, ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছে শিক্ষার্থীরা। 3 দিন বন্ধ থাকার পর খুলল তৈরি পোশাক ও বস্ত্র কলকারখানা। শ্রমিকরা ফিরেছেন কাজে, পুরোদমে চলছে উৎপাদন। র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন শহীদুর রহমান। ডিএমপি কমিশনারের দায়িত্বে মাইনুল হাসান। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান, শীঘ্রই গ্যাজেট প্রকাশ। এবং বেরিয়ে এলো থলের বিড়াল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাইয়ে একাধিক বাড়ি। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়েছে আনসার সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছেন ছাত্ররা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কেমন দেখছেন নিউ মার্কেট এলাকার পরিস্থিতি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিনের যে অশান্ত পরিবেশ ছিল সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাজধানী ঢাকার অন্য এলাকার চিত্রর মতো রাজধানীর নিউ মার্কেটের যে চিত্র সেটিও কিন্তু স্বাভাবিক। এবং আমরা দেখছি মানুষজন কিন্তু প্রয়োজনে বের হয়েছে এবং রাজধানী ঢাকার যে নর্মালি যাত্রী চাপ বা গাড়ির চাপ থাকে সেটি স্বাভাবিক করার দায়িত্ব কিন্তু পুলিশের। কিন্তু পুলিশ সদস্যের অনুপস্থিতিতে গতকাল রাত থেকে কিন্তু আনসার ব্যাটালিয়নের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন এবং আমরা সকাল থেকে আনসার ব্যাটালিয়নের সদস্য এবং আমরা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখেছি। সেই সাথে সবচেয়ে বড় যে কথাটি, সাধারণ শিক্ষার্থী যারা তারাও কিন্তু এই রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারীর অর্থাৎ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করছেন এবং জানেন যে রাজধানীর এই নিউ মার্কেট এলাকাটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, অনেক দোকানপাট রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা মূলত ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছেন। তাদেরকে মূলত দিক নির্দেশনা দিচ্ছেন এখানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আনসার ব্যাটালিয়নের সদস্য এবং আনসার বাহিনী এবং একই সাথে অন্যান্য আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এই ট্রাফিক সিগন্যালকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং তারা সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। যেহেতু পুলিশ সদস্য নেই এবং এখানে যারা আনসার সদস্য যারা কাজ করছেন তাদের পূর্ব অভিজ্ঞতাও সেই অর্থে নেই, এই জন্য তারা রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে বাকি মানুষ যদি সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে কাজটি করা কঠিন, কারণ এটি সত্যি একটি গুরু দায়িত্ব। এই জন্য তারা রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন এবং তারা বলছেন তারা যেন সিগন্যালগুলো মেনে চলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন, তাহলে তাদের জন্য কাজটি সহজ হয়। এবং এটি শিক্ষার্থী এবং সাধারণ মানুষের একটা গুরু দায়িত্ব তুলে নিয়েছেন এবং রাজধানীর একটা ব্যস্ততম নগরীতে আসলে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে একটা কঠিন কাজ, যদিও তারা সেই কঠিন কাজটি করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক না হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর দায়িত্ব না নেন ততক্ষণ পর্যন্ত তারা এই ট্রাফিক সিগন্যাল স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাবেন এবং তারা এই জন্য সারা দেশবাসীর এবং রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন। এই ছিল মূলত রাজধানীর নিউ মার্কেট থেকে আজকের পরিবেশ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর নিউ মার্কেট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সদ্যবিদায়ী মন্ত্রী এমপিদের দেশত্যাগ ঠেকাতে কঠোর অবস্থানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে ইলাহি আদিত্য। আদিত্য, কঠোর অবস্থানের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে জানাবেন আমাদের। যে আমি সকালবেলা থেকে বিমানবন্দরে অবস্থান করছি যেন এবং সিকিউরিটির ব্যাপারে যারা হচ্ছে দেশের বাইরে যাচ্ছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে। তারা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো অফিসিয়াল বক্তব্য দেয়নি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ পলায়নের পর থেকে কিন্তু যেই হারে বিভিন্ন মন্ত্রীরা দেশ থেকে পালাচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে তারপর এবং হচ্ছে হাসান মাহমুদ এবং হচ্ছে অন্যান্য যা আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা দেশ পলায়ন করছেন এবং এই পলায়নের ঠেকাতে কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে এই এয়ারপোর্ট কেন্দ্রিক গ্রেফতার করা হয়। শুরুতেই কিন্তু জুনায়েদ আহমেদ পলকই মূলত গ্রেফতার হয়েছেন, পরবর্তীতে আরও মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা কিন্তু গ্রেফতার হন। এর পাশাপাশি কিন্তু ডিবি হারুনও কিন্তু এই এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছেন। এখন সিকিউরিটির ব্যাপারে যদি
আমরা একটু বলতে চাই যে এখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যেটা এয়ার এভিয়েশনের আইনশৃঙ্খলা বাহিনী, এবং এর পাশাপাশি কিন্তু আমরা সেনাবাহিনীর যে টহল, সেই সেনাবাহিনীর টহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা থেকে যেন এই বিমানবন্দরকে রক্ষা করা যায়, এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেকিং থেকে শুরু করে অন্যান্যভাবে সিকিউরিটি তারা সিস্টেম করে রেখেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে কোনো রকম যে দেশ ছেড়ে যাচ্ছে এমন মন্ত্রী অথবা সংসদ সদস্য এমন কোনো তথ্য আমরা সকাল থেকে পাইনি। তবে আমরা চেষ্টা করছি যোগাযোগ স্থাপন করার জন্য, এবং পরবর্তীতে হয়তো আমরা যে এয়ার এভিয়েশনের যে চিফ সিকিউরিটি অফিসার রয়েছেন তার সাথে আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা তার সাথে যোগাযোগ করলে হয়তো সর্বশেষ তথ্য, অর্থাৎ যে দেশ থেকে নিষেধাজ্ঞা যাদের এসেছে এবং যারা সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা রয়েছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেই দেশ করতে না পারেন সেই বিষয়ে আমরা পরবর্তীতে ওদের সিদ্ধান্ত আরো সুস্পষ্টভাবে জানতে পারবো। এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 3 দিন বন্ধ থাকার পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা খুলেছে আজ। সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা। পুরোদমে শুরু হয় উৎপাদন। এতে প্রাণ ফিরেছে কারখানাগুলোতে। গেল রোববার শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এ সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওই দিনই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তারপর সোমবার ও মঙ্গলবার 2 দিনই বন্ধ ছিল। উত্তেজনার পরিস্থিতির কারণে 3 দিন বন্ধ থাকে কারখানা। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ খুলেছে কারখানাগুলো। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সাভারের শিল্প কারখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, কারখানাতে শ্রমিক উপস্থিতি কেমন দেখছেন? উৎপাদন নিয়ে কারখানা মালিকরা কি বলছেন? এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডান, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু জানেন যে শিল্প কারখানা কিন্তু গত কয়েকদিন অস্থিরতার অবস্থার পরে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সাভার, আশুলিয়া এবং ধামরাই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছিল এবং বন্ধ রাখা হয়েছিল। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু আমরা দেখেছি অনেক ছোট ছোট কারখানা কিন্তু খুলেছে। আজকে কিন্তু দেখেছি আমরা পুরোদমে কিন্তু অনেক কারখানায় খুলেছে এবং কয়েকটি কারখানায় কিন্তু যেগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এইসব কারখানা কিন্তু আজকে খুলেনি, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে কিন্তু আপনি জানেন যে 1068টি শিল্প কারখানা আছে ছোট বড় নিয়ে, এবং এখানে অনেক কারখানা খুললেও অনেক কারখানাও কিন্তু আমরা দেখেছি যে খুলেনি আমরা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু ওই শিল্প কারখানায় আমরা দেখেছি যে পুরোদমে কিন্তু কাজ চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার যে শিল্প অঞ্চলে আমরা দেখেছি যেসব কারখানা কিন্তু বন্ধ, এইসব কারখানায় কিন্তু কাজে যোগ দিতে এসে কিন্তু অনেকেই ফিরে গিয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়ার যে শিল্প অঞ্চলে গত কয়েকদিন অস্থিরতার অবস্থার পরে কিন্তু সকাল থেকে কিন্তু বেশিরভাগ শিল্প কারখানা খোলায় কিন্তু কর্মচাঞ্চলতা ফিরে এসেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা যদি একজন এই যে ক্ষুদ্র যে শিল্প কারখানার মালিক, ওনার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা যে আজকে খোলা রেখেছেন, কোন রকম শ্রমিকদের আসা যাওয়ায় কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নাই। খুব সুন্দরভাবে কারখানা আমরা সকালে খুলছি এবং সুন্দরভাবে চলতেছে। আমরা চাই এটা সুন্দরভাবে চলুক, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব সুন্দরভাবে চলতে পারি। আমরা এটাই নতুন সরকারের কাছে আবেদন জানাই আর কি। আচ্ছা, যেমনটি বলছিলেন যে ওনারা যাতে শিল্প কারখানাগুলো বন্ধ না হয়, যাতে স্বাভাবিক কর্মচাঞ্চলতা ফিরে থাকে এবং ফিরে পায়, এটাই কিন্তু প্রত্যাশা এই গার্মেন্টস মালিকদের। এই ছিল সাভার, আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে। সাভারের শিল্প কারখানা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন AKM শহীদুর রহমান, আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাইনুল হাসান। বুধবার জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। মইনুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা ঘোষণার কথাও জানানো হয়। এ সময় অধ্যাপক আসিফ নজরুল জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এই নিয়ে চলে জল্পনা কল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক আসিফ নজরুল। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর পুনর্গঠন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, এমনটা জানান সমন্বয়করা। যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়। বঙ্গভবনে একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর ও স্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বাকিটা জানাচ্ছেন কায়েস রহাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা।
হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশ এখন এক নায়কতন্ত্রমুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রতিক্রিয়া জানান তিনি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামের জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাতভর ছিনতাই ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। ছিনতাইয়ের ঘটনা ঘটে ঢাকা উদ্যান, 7 মসজিদ হাউজিং ও 40 ফিট এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত 12টার পর অন্তত 150 ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হানা দেয়। কয়েকটি বাসায় ঢুকে করে ছিনতাইও। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। এ সময় স্থানীয়রা ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে মসজিদের মাইকে ঘোষণা দেন। এতে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা। রাত জেগে তারা পাহারা দেন এলাকার অলিগলি। ডিঙি নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর। দেশের বিভিন্ন অঞ্চলে এই এলাকার নৌকা আগে গেলেও আটঘরে তৈরি কাঠের নৌকা এবার যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা। দেশের বাইরে নৌকা যাওয়ায় খুশি স্থানীয় নৌকা কারিগর ও বাসিন্দারা। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে ফরজান ইসলামের ডেস্ক রিপোর্ট। এবার দেশের গণ্ডি পেরিয়ে আটঘরের নৌকা যাচ্ছে সুদূর জার্মানিতে। দক্ষিণের জেলা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর ডিঙি নৌকার জন্য বিখ্যাত।
গত 2 মাস আগে জার্মানির এক নাগরিক আটঘরে ঘুরতে এসে এই নৌকা তার পছন্দ হয়। কারিগর আজিজুল হকের কাছে প্রাথমিকভাবে 10টি নৌকার অর্ডার দেন তিনি। বর্তমানে যার কাজ চলছে এবং আগস্ট মাসেই তা শেষ হবে বলে জানান এই কারিগর। 10টা আমরা অর্ডার পাইছি, আর পরবর্তী দাদা কাকা এই 10টা যদি আপনার নেওয়ার পরে হয়তো আপনার ওই না তো আরো 20-30টা নৌকা অর্ডার হবে। এটা আমার একটা কোম্পানির খোলার আমার চিন্তা ভাবনা আছে। এদিকে আটঘরে নৌকা বিদেশে যাচ্ছে এ খবরে স্থানীয় জনগণ নৌকা দেখতে ভিড় জমাচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই জায়গার এই নৌকা বোটগুলো যদি নেয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হইবে। আটঘরের নৌকা বিদেশের মাটিতে যাওয়ায় আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমাদের স্থানীয় কারিগর নৌকা বানাইতে আছে এবং জার্মানি থেকে আরো অর্ডার আসে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাতে আমাকে ভালো কারিগররা সুন্দর করে নৌকা বানাবে, কারিগর উৎসাহ পাবে। জার্মানিতে নৌকা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন জেলা প্রশাসন। এটা তাদের দেশে পানিতে ব্যবহারের জন্য নয়, তাদের দেশে শোপিস হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে এবং এটা আলাপটুকু পুরোটাই প্রাথমিক পর্যায়ে জার্মানিতে পাঠানো হবে। তাদের যদি পছন্দ হয় তার পরবর্তীতে আমরা সরকারি লেভেলে এটা যোগাযোগ করে কিভাবে দেশের বাইরে পাঠানো যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ। ঐতিহ্যবাহী এই নৌকা দেশের গণ্ডি পেরিয়ে বাজার তৈরি করলে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে বলে আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।